ছাত্রদল শিবিরের সংঘাতের জেরে উত্তপ্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১৪৪ ধারা জারির জন্য পুলিশকে চিঠি দিলেও এখনও কার্যকর হয়নি। সতর্ক অবস্থায় প্রশাসন। বন্যায় স্থগিত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচি। ২০ আগস্ট শুরু লিখিত পরীক্ষা, ৯ সেপ্টেম্বর থেকে ব্যবহারিক। বাসাবাড়ি, কারখানা কিংবা ফিলিং স্টেশন সবখানি গ্যাস সংকটে ভোগান্তি। ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ব্যাহত শিল্পের উৎপাদন। ধাপে ধাপে সমাধানের আশ্বাস। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষে উত্তপ্ত বিশ্ববিদ্যালয় এলাকা। বিকেলে একই স্থানে দুই পক্ষের বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে রংপুর মহানগর ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করে। অন্যদিকে ছাত্র শিবিরও নগরীর লালবাগ এলাকা থেকে আবু সাইদ চত্বর পর্যন্ত বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে। এ নিয়ে আরও জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন মোকাররম হোসাইন। মোকাররম, জানাবেন এই মুহূর্তে ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন, আর সংঘর্ষ চলছে কিনা, আর আরও একটি বিষয় জানাবেন, পুলিশের কোনো বক্তব্য পেয়েছেন কিনা? সামনে আমরা রয়েছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং কারমাইকেল কলেজের মাঝখানে। জানিয়ে রাখি, দুই বিশ্ববিদ্যালয়ে বা দুই শিক্ষা প্রতিষ্ঠানেই বিবাদমান দুটি ছাত্র সংগঠন অবস্থান নিয়েছে, অর্থাৎ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল এবং কারমাইকেল কলেজের মূল ফটকে ছাত্র শিবির অবস্থান নিয়েছে। ১ ঘন্টার মধ্যে বিবাদমান দুটি পক্ষের যে সংঘর্ষের পরিস্থিতি এবং বিক্ষোভ পরিস্থিতি, সেটি আসলে এখন খুবই উত্তপ্ততার দিকে যাচ্ছে। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে ছাত্র দল অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছে এবং তারা আসলে সেখান থেকে নানা ধরনের স্লোগান দিচ্ছে। অপরদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে 200 থেকে 250 মিটার দূরে কারমাইকেল কলেজ, সেই কলেজের মূল ফটকে অবস্থান নিয়েছে ছাত্র শিবির। গতকালকে ছাত্র শিবিরের জুলাই চিত্র প্রদর্শনীতে যে ঘটনা ঘটেছিল, বাকবিতণ্ডার এক পর্যায়ে ধাওয়া পাল্টা দেওয়া, গতকালকে মধ্যরাত পর্যন্ত থেমে থেমে চলা সংঘর্ষ, সেটি কিন্তু মধ্যরাতে গিয়ে থেমেছে। আজকে দুটি পক্ষের বিক্ষোভ কর্মসূচি ঘিরে আবার উত্তপ্ত হতে শুরু করেছে রংপুরের শিক্ষা প্রতিষ্ঠান, দুটি বড় প্রধান শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশের এলাকা। কারমাইকেল কলেজে এই মুহূর্তে ছাত্র শিবির অবস্থান করছে। তারা তাদের বিক্ষোভ কর্মসূচি এখান থেকে শুরু করে আবু সাইদ চত্বরের দিকে তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। তবে কিছুক্ষণ আগে ছাত্র শিবিরের রংপুর মহানগরের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন জানিয়েছেন যে তারা আসলে সংঘাত এড়াতে আর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছেন না, যেহেতু সেখানে আগে থেকে অবস্থান নিয়ে ছাত্রদল তাদের অবস্থান নিয়েছে এবং মহানগর ছাত্র দলের নেতাকর্মীরা সেখানে বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের নেতাকর্মীদের সঙ্গে অবস্থান করছে। ছাত্র দলের নেতাকর্মী অবস্থান করছে। একই সঙ্গে ছাত্র শিবির এখন যেখানে অবস্থান নিয়েছে, তারা আসলে তাদের গতিপথ পরিবর্তন করে এই মুহূর্তে লালবাগ থেকে তারা যাবে শাপলা চত্বরের দিকে এবং আশঙ্কা করা হচ্ছে যদি ছাত্র শিবিরের নেতাকর্মীরা শাপলা থেকে ফিরতি পথে মিছিল নিয়ে মাঝপথে আসলে ছাত্র দলের মিছিলের সঙ্গে মিলিত হয় বা তাদের মুখোমুখি হবার পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে হয়তো একটা উত্তপ্ত সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এই মাত্র মিছিল শুরু হলো, ছাত্র শিবিরের নেতাকর্মীরা মিছিল নিয়ে শাপলা চত্বর দিকে যাচ্ছে এবং এখান থেকে খানিক দূরে আসলে অবস্থান করছে ছাত্র দল। বলা যাচ্ছে না পরিস্থিতি আসলে কোন দিকে যায় এবং সংঘাতময় পরিস্থিতি আসলে কোথায় গিয়ে থাকে। এ কারণেই বিশ্ববিদ্যালয়ের পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে, একই সঙ্গে রংপুর মহানগর পুলিশও সতর্ক অবস্থানে রয়েছে। তবে সতর্ক অবস্থানে থাকার যে বাস্তবতা, সেটি আসলে কতখানি সতর্ক অবস্থায় থেকে নিশ্চিত করা যাবে শৃঙ্খলা, সেটি আসলে এখন দেখার অপেক্ষা। আমরা দেখছি ছাত্র শিবিরের নেতাকর্মীরা এখন লালবাগ থেকে মিছিল নিয়ে তারা শাপলা চত্বরের দিকে যাচ্ছে এবং এখান থেকে 200 থেকে 250 মিটার দূরে আসলে মহানগর ছাত্র দল তাদের অবস্থান নিয়ে রেখেছে এবং অবস্থান নেবার এই যে প্রেক্ষাপট, সেটি আসলে এক সংঘাতময় পরিস্থিতির দিকে যাচ্ছে। আমরা আসলে এখন মিছিলের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যেই রয়েছি। দেখা যাক সংঘর্ষ কোন দিকে জড়ায়। আমরা রয়েছি এখন রংপুরের বিবাদমান দুটি পক্ষের মাঝখানে। সামনে এই ছিল এই মুহূর্তে রংপুর থেকে ছাত্রদল এবং ছাত্র শিবিরের বিক্ষোভ কর্মসূচির সবশেষ খবর। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন মোকাররম হোসাইন। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই জাগরণ নিয়ে আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। বাংলাদেশ সহ বহির্বিশ্বে যেটি প্রতিষ্ঠিত
যে তার মতামত প্রকাশ করার অধিকার, অর্থাৎ গণতান্ত্রিক বিশ্বে মতামত প্রকাশের ধরন হচ্ছে ভোটের মাধ্যমে সেটি প্রকাশ করা। এই অধিকারটিকে প্রয়োগ যাতে তারা করতে পারে সেটি প্রতিষ্ঠিত করা। দুর্ভাগ্যজনকভাবে দেশ স্বাধীনের পরে বিভিন্ন সময় থেকে থেকে জনগণের এই অধিকারটি বাধাগ্রস্ত হয়েছিল এবং এই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সাথে সাথে আরেকটি অধিকার, সেটি হচ্ছে জনগণের অর্থনৈতিক অধিকার, অর্থাৎ জনগণের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের নিজ নিজ যোগ্যতা অনুযায়ী তার কর্মসংস্থান, তার নিরাপত্তা, তার যোগ্যতা অনুযায়ী সেটি তা বিভিন্ন কর্মসংস্থান হোক বা ব্যবসা বাণিজ্য, অর্থাৎ সেই অধিকার যাতে সে পূর্ণভাবে ভোগ করতে পারে। খুব সংক্ষেপে যাতে যদি মনে করি আমরা, এটি হচ্ছে মানুষের মৌলিক বিষয়গুলোর অন্যতম, বা যা তাদের চাওয়া ছিল, লক্ষ্য ছিল এই অধিকারগুলোকে অর্জন করার। মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত আমার বিভিন্ন পর্যায়ে সহকর্মীবৃন্দ, জুলাই আন্দোলন আমরা দেখেছি বিভিন্ন সময় মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছে। আমরা আমাদের অবস্থান থেকে পরিষ্কারভাবে সাফ বলে দিয়েছি, এই জুলাই আন্দোলনের সফলতার ক্রেডিট এই দেশের সর্বস্তরের জনগণের। এটি কোনো একক ব্যক্তি, একক কোনো দল, রাজনৈতিক দলের এটি কোনো ক্রেডিট নয়। এখন বিশেষ করে বিগত 17 বছর এই দেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীবৃন্দ, সাথে গণতন্ত্রে বিশ্বাসী আরো অনেকগুলো রাজনৈতিক দল, যাদের অনেক নেতৃবৃন্দ আজকে আমাদের এই মঞ্চে বসে আছেন, আমরা বিগত 17 বছর মাঠে ছিলাম। আমাদের নেতাকর্মীরা, বিএনপি হোক, তার প্রত্যেকটি অঙ্গ সহযোগী সংগঠন হোক, প্রত্যেকটি নেতাকর্মী মাঠ ছেড়ে আমরা কখনো চলে যাইনি। আমাদের সবচেয়ে বড় যেটি বিষয়, আমরা কখনোই জনগণকে একা ফেলে মাঠ ছেড়ে চলে যায়নি। এবং বিএনপি সহ এখানে উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ মাঠে ছিলেন বলেই বাংলাদেশ সহ সারা বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে যে যে স্বৈরাচার ছিল সে প্রকৃত একটি ফ্যাসিবাদী স্বৈরাচার ছিল। এবং জনগণ স্বাভাবিকভাবে পৃথিবীর ইতিহাস যদি আমরা দেখি, যে কোনো সময় যে কোনো আন্দোলনেই ধীরে ধীরে গড়ে ওঠে এবং এক সময় সেখানে জনগণ পার্টিসিপেট করে। বাংলাদেশেও জুলাই আগস্ট যেটি হয়েছে, জুলাই আগস্টে যে সফলতা এসছে, এটিও একইভাবে জনগণ যখন সম্পূর্ণভাবে সম্পৃক্ত হয়েছে, জনগণের সেই আন্দোলন সফল হয়েছে। অর্থাৎ জুলাই আগস্টে যে আন্দোলন, এটি ছিল সম্পূর্ণভাবে জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই সেই আন্দোলন সফল হয়েছে। ঠিক যেভাবে 1971 সালে বাংলাদেশের জনগণ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চেয়েছে বলেই সেদিন আমাদের স্বাধীনতা অর্জন হয়েছিল 1971 সালে। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, আমরা সবচেয়ে প্রথম মরহুমা দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের জনগণের সামনে এটি সংস্কার প্রস্তাব দিয়েছিলাম। যেই সংস্কার প্রস্তাব আমরা দিয়েছিলাম, যখন আমরা দিয়েছিলাম রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে, রাজনৈতিক দলের অবস্থান থেকে, তখন বাংলাদেশের অনেক ব্যক্তি পরবর্তীতে যারা বিভিন্ন সংস্কার নিয়ে যারা বিভিন্ন রকম কথা বলেছেন, বা যেই দলগুলো, অনেকগুলো দল বলেছে, তারা তখন কেউই সংস্কারের কথা বলেনি। পরবর্তীতে এই ঘটনাগুলো সাকি সাহেব ওনার বক্তব্যে তুলে ধরেছেন। পর্যায়ক্রমিকভাবে সেই সংস্কার প্রস্তাব নিয়ে আমরা আমাদের রাজপথের সঙ্গী যারা ছিলেন, বহু রাজনৈতিক দলের সাথে আমরা আলোচনা করেছি এবং পর্যায়ক্রমিকভাবে সেটি 31 দফায় পরিণত হয়েছে। এবং সে 31 দফা আমরা আনুষ্ঠানিকভাবে জনগণের সামনে উপস্থাপন করেছি। বিশেষ করে এই 31 দফা আমরা জনগণের সামনে উপস্থাপন করেছি আমাদের বিগত নির্বাচনের সময়। রাজনৈতিক দলের সদস্য হিসাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের
বিগত যে নির্বাচনটি আমরা পার হয়ে এসেছি, যে নির্বাচনে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে তাদের ম্যান্ডেট দিয়েছে, এই নির্বাচনে আমরা জনগণের সামনে আমাদের 31 দফা উপস্থাপন করেছিলাম এবং এই 31 দফা উপস্থাপন করার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ম্যান্ডেট পাওয়ার মাধ্যমে একটি বিষয় আমি মনে করি পরিষ্কার হয়েছে, সেটি হচ্ছে যেই সংস্কার প্রস্তাব বা যেই রাষ্ট্র মেরামতের যেই দফাগুলো আমরা জনগণের সামনে উপস্থাপন করেছিলাম, সেটি দেশনেত্রী খালেদা জিয়ার মাধ্যমে আমরা সর্বপ্রথম উপস্থাপন করেছিলাম এবং পর্যায়ক্রমিকভাবে বিগত নির্বাচনে জনগণ সেটিকে ম্যান্ডেট দিয়েছে। কাজেই এটি এখন আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো 31 দফা নয়, বরং আমি মনে করি এই 31 দফাটা হচ্ছে জনগণের 31 দফা। বন্যার কারণে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। সংশোধিত রুটিন অনুযায়ী স্থগিত বিষয়গুলোর লিখিত পরীক্ষা শুরু হবে আগামী 20 আগস্ট এবং শেষ হবে 9 সেপ্টেম্বর। মঙ্গলবার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর পারভেজ সাজ্জাদ চৌধুরীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সূচি প্রকাশ করা হয়। সূচি অনুযায়ী 20 আগস্ট ইংরেজি দ্বিতীয় পত্র, 22 আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং 24 আগস্ট পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যার প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রমে অন্যান্য বিষয়ের পরীক্ষাও নির্ধারিত তারিখে নেওয়া হবে। বোর্ড জানিয়েছে, সকালের পরীক্ষা সকাল 10টা থেকে দুপুর 1টা এবং বিকেলের পরীক্ষা দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর 30 মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে। এছাড়া 9 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বরের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশজুড়ে গ্যাস ও বিদ্যুতের সংকটের প্রভাব পড়েছে জনজীবন, পরিবহন, শিল্প ও কৃষি খাতে। চট্টগ্রামে মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটির কারণে টানা 12 দিন ধরে গ্যাস সরবরাহ করা হচ্ছে চাহিদার প্রায় অর্ধেক। ফলে দিনের বড় সময় বাসাবাড়িতে জ্বলছে না চুলা, আর ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না গ্যাস। একই ধরনের সংকটে ময়মনসিংহ, ফেনী ও কিশোরগঞ্জেও ব্যাহত হচ্ছে পরিবহন ও শিল্প উৎপাদন। ময়মনসিংহের শিল্পে বিকল্প জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করায় বাড়ছে পরিবেশ দূষণ, আবার কিশোরগঞ্জে সঞ্চালন লাইনের মেরামত কাজের কারণে দুর্ভোগ আরও বেড়েছে। রাজশাহী অঞ্চলের কৃষি উদ্যোক্তাদের জন্য 3000 কোটি টাকার তহবিল রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশিদ আল মাহমুদ তিতুমির। রাজশাহীতে বিডার উদ্যোগে রিজিওনাল কনফারেন্সে এই মন্তব্য করেন তিনি। অর্থাৎ এই অঞ্চলে কোনো সরকার কখনোই উত্তরাঞ্চলের নর্দার্ন এগ্রিকালচার হাব তৈরি করার জন্য কোনো বরাদ্দ কখনো দেয়নি এবং এইবারই প্রথমবার আর বাংলাদেশ ব্যাংক 3000 কোটি টাকার বরাদ্দ দিয়েছে এবং তার সুদের হার অনেক কম। সাতক্ষীরা শহরের বেসরকারি ব্লিস হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। দুপুরে হাসপাতালের নিচতলায় অক্সিজেন সিলিন্ডার সংরক্ষণাগার এলাকায় আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই ভবনের বিভিন্ন তলায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে রোগীর স্বজন এবং হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার অভিযান চালিয়ে হাসপাতালে ভর্তি সব রোগী ও ভবনের ভেতরে আটকে পড়া ব্যক্তিদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। উদ্ধার এবং নিরাপত্তা কার্যক্রমে পুলিশ ও বিজিবি অংশ নেয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, দ্রুত ব্যবস্থা নেয় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা আহতের খবর পাওয়া যায়নি। সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় 7 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ। সকাল 11:15টার দিকে স্টেশনে প্রবেশের সময় ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং যমুনা সেতুর 2 পাশে আটকা পড়ে কয়েকটি ট্রেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী ট্রেন। দীর্ঘ সময়ের উদ্ধার তৎপরতা শেষে লাইনচ্যুত বগি সরিয়ে রেল লাইন সচল করা হয়। স্বাভাবিক হয় ট্রেন চলাচল। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার কারণ জানতে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 24 ঘন্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। জামতলী স্টেশন থেকে যখন ছাড়লো তখনই আমাদের এই বগিটা একটা ঝাঁকি দিয়ে উঠলো এবং ওঠার পর বিকট শব্দ হচ্ছিল এবং এই বগিটা শুধু
কাঁপছিল। প্রচণ্ড কাঁপাকাঁপি হচ্ছিল এবং নিচ থেকে ধোঁয়া আসছিল একটা, এবং পরে ট্রেনের বিভিন্ন যে ছোট ছোট অংশ সেগুলো ভেঙে পড়তেছিল বগিতে। আর ট্রেনের কারো তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু সবাই অনেক ভয় পাইছে। 5 সদস্যের একটা কমিটি করা হয়েছে। কমিটির প্রধান হলো বিভাগীয় পরিবহন কর্মকর্তা। কমিটিকে 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তো কমিটির কাজ শেষ হলে আমরা বলতে পারবো যে কি কারণে এই ডিরেলমেন্টের ঘটনাটা ঘটলো। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।